সালামু আলাইকুম, সবাই কেমন আছো? ক্যামেরাটা আমার মাথার উপরে উঠে দেওয়া হয়েছে। ক্যামেরাটা নিচে হলে খুব ভালো হয়, হাঁ করে দাঁড়িয়ে থাকা লাগে। যাই হোক না কেন, তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওরা আমার কথা শুনতে পাচ্ছে। আমাকে এখন কালো পেন দেন, ব্ল্যাক ব্ল্যাক দাও, নীলটা দাও, ব্লু। ওকে, ঠিক আছে, আমরা আজকে আমাদের টপিক শুরু করি। দেখো, আমি আজকে আবৃত বীজ স্টার্ট করছি, যত দূর যাওয়া যায় আর কি। আমরা আজকে যাব, 2টা ক্লাস নেবো এখান থেকে। যদি এমন হয় যে 3টা হয়ে গেছে, হয়ে যাক, সমস্যা নাই, কারণ আমাদের কন্টিনিউয়াস ক্লাস আছে কিছু। যেমন প্রায় 4 তারিখ পর্যন্ত আমরা কন্টিনিউয়াস ক্লাস নেবো, অন্তত 3 থেকে 4টা আমরা চ্যাপ্টার ভালোভাবে শেষ করতে পারবো। তো তোমরা যারা চিন্তা করছো কোর্স শেষ হচ্ছে না, তাদের আমি বলে রাখি, তোমরা অন্যদের থেকে খুবই ভালো করছো। যত ডিটেল পড়বা তত পরীক্ষায় ভালো আনসার করতে পারবা। তো যাই হোক, আজকে টপিকের নাম কি সুবি ভাই? আবৃত জীবী, আবৃত বীজি। ওকে, আবৃত বীজি মানে কি? আবৃত বীজি মানে যাদের বা যে উদ্ভিদগুলার বীজগুলো আমরা চোখে দেখতে পাই না, ঢাকা থাকে। কিসের মধ্যে? ফলের মধ্যে। আম গাছের আম কিন্তু আমরা দেখতে পাই, বাট আমের ভেতরে যে বীজ আছে এটা কিন্তু আমরা দেখতে পাই না, রাইট? তো এটাই হলো কথা। তো কেন এরকম হয়, তার আর কি কি স্পেশাল বৈশিষ্ট্য আছে, এটা আমরা শুরু করব। তার আগে আমি বলে রাখি, তোমরা একটু ধারণা করো তো, যে পৃথিবীতে তো সব প্রথম প্রথম বলা হয়েছে যে কোষ প্রথম কোথায় সৃষ্টি হয়েছে, বা কোথায় প্রথম মানুষের আবির্ভাব হয়েছে। তোমরা একটু আন্দাজ করো তো, এই যে আমরা আজকে আবৃত বীজি পড়ব, 2,87,000 প্রজাতির উদ্ভিদের কথা আজকে আমরা পড়ব। 2,87,000 প্রজাতি আছে সারা পৃথিবীতে আবৃত বীজিদের। এই যে এতগুলো আমরা পড়ব, এগুলো প্রথম কোথায় আবির্ভাব হয়েছিল, সারা পৃথিবীর কোন জায়গায়? দ্রুত কমেন্ট করো তো, আমি দেখি। ওরা কি কমেন্ট বন্ধ করে দিছে? এনি আইডিয়া? মহিবুল্লাহ, তুমি একটু আন্দাজ করো তো, কোথায়? সবি ভাই, এদের কোনো কমেন্ট আমি পাচ্ছি না। এটা নিজেদের সাথে কথা বলছে। আচ্ছা, বুঝছি আমি, তোমরা অকারণে অনেক কথা বলবা, কিন্তু প্রশ্নের কোনো সঠিক আনসার করবা না। আসমাউল হোসনা, মাইশা বলেছে এশিয়া, নাইমুর রহমান বলেছে দক্ষিণ পূর্ব এশিয়া, পারমিতা চৌধুরী নাবা বলেছে রংপুর। তো আমার সবথেকে সঠিক আনসার মনে হয়েছে রংপুর। রংপুর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে। চিন্তা করো, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলা হয়েছে। তারপর এখানেই প্রথম আবৃত বীজ উদ্ভিদ আসছে, প্রায় 13 কোটি বছর আগে। 13 কোটি বছর আগে, ক্লিয়ার? 13 কোটি বছর আগে প্রথম আবৃত বীজি উদ্ভিদ উৎপত্তি লাভ করেছে। এই লাইনটা কিন্তু বোল্ড করে লেখা আছে, তো সংখ্যাটা মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসি আজকে আবৃত বীজিতে। দেখো, আবৃত মানে ঢাকা থাকে, বীজি মানে যাদের বীজ। তাহলে যে সকল উদ্ভিদের বীজ ঢেকে থাকা রাখে তাদেরকে বলে আবৃত বীজি। একটু দেখো, এইটার বায়োলজিক্যাল নাম এনজিওস্পার্ম। ক্লিয়ার? লুক, স্পার্ম মানে কি? শুক্রাণু বা বীজ, রাইট? এনজিও মানে কি?
তোমরা কিন্তু পড়ে আসছো রক্তনালী, রাইট? তো রক্তনালীটাকে আমরা একটু অন্যভাবে পড়ি, নল। নল মানে কি? ভেসেল। তোমরা তো জানোই যে ভেসেল মানেই হচ্ছে রক্তনালী। রক্তনালীকে বলা হয় ব্লাড ভেসেল। ওয়েট, তো রক্তগুলো কোথায় থাকে সুবি ভাই? ভেসেল বা নালীর ভেতরে। তাহলে রক্তনালীটাকে বা ভেসেলটাকে আমরা কি বলতে পারি? কন্টেইনার বলতে পারি, পাত্র বলতে পারি, যার ভেতরে রক্ত থাকে, রাইট? তাহলে ভেসেল বা পাত্র, ভেতরে বীজ থাকে, এই জন্য এদেরকে বলে আবৃতবীজী। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটু ডিপে যাই, একটু খেয়াল করো। বীজ ঢাকা থাকে পাত্রের মধ্যে, কোন পাত্র? ফল, রাইট? আমরা কিন্তু সেদিন পড়েছিলাম ফল আসে কোথায় থেকে? গর্ভাশয় থেকে, ঠিক কি না? তার মানে এটা হচ্ছে বীজ, এটা হচ্ছে ফল, এইটাই হচ্ছে গর্ভাশয়, এটি ফলে পরিণত হয়। তো যখনই গর্ভাশয় কথাটা আসতেছে একটু ভালো করে খেয়াল করো, তখনই কিন্তু এই কথাগুলো আসে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, রাইট? তো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড যখনই আসে তখন আমাদের ফুলের কথা মনে হয়। তার মানে হচ্ছে ফুল, ফুল মানে হচ্ছে পুষ্প, তার মানে এটা হচ্ছে পুষ্পক উদ্ভিদ। একটু ভালো করে খেয়াল করো, আবৃতবীজী উদ্ভিদরা হচ্ছে পুষ্পক উদ্ভিদ। তার মানে আগে যেগুলো ছিল নগ্নবীজী বা তার আগে যারা ছিল তারা কি উদ্ভিদ ছিল? অপুষ্পক। একটু ভালো করে মনে রাখবা, এটা আবৃতবীজী উদ্ভিদকে বলা হয় এনজিওস্পার্ম কিংবা ফ্লাওয়ারিং প্লান্টস বা পুষ্পক উদ্ভিদ। ওকে, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এটা মিশাই দিচ্ছি। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, তোমরা সবাই শুনতে পাচ্ছ। তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে কোন প্রশ্নগুলো আসে, কোন প্রশ্নগুলো আসে না। এই চ্যাপ্টার শুরু করার সাথে সাথে তোমাদের জানতে হবে পৃথিবীতে সবথেকে বড় আবৃতবীজ উদ্ভিদের নাম কি, সবথেকে ছোট আবৃতবীজ উদ্ভিদের নাম কি। সবথেকে ছোট যেটা এটা আসে, সবথেকে বড় যেটা এটাও আসে। খুব কমন সায়েন্টিফিক নেমগুলো আসে। যেমন এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, একটা হচ্ছে উলফিয়া আর একটা হচ্ছে ইউক্যালিপটাস। লুক ভালো করে, ইউক্যালিপটাস গাছটা আমরা জানি, ইউক্যালিপটাস গাছটা কিন্তু দেখো নিচ থেকে ধীরে 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 সে আকাশ স্পর্শ করে, ঠিক না? এত লম্বা সে, তা আমরা বলতে পারি না এর মার্জিন কি? আকাশ। এর সীমা কি? আকাশ। তাহলে ইউক্যালিপটাসের মার্জিন হচ্ছে আকাশ, এই জন্য ইউক্যালিপটাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউক্যালিপটাস মার্জিনাটা। বানান টানান ভুল হলে ঠিক করে নিবা, এগুলো পোস্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে ইউক্যালিপটাস মার্জিনাটা হচ্ছে পৃথিবীতে পাওয়া যতগুলো ফুল আছে পুষ্পক উদ্ভিদ বা আবৃতবীজ উদ্ভিদ সবথেকে বড়, এটা আসবে। বাট সবথেকে উঁচু উদ্ভিদের নাম কি? গতদিনে পড়ে আসছি আমরা, কি নাম? সেকুইয়া সেমিপারভিরেন্স বা সেকুইয়া জাইগ্যান্টিয়া, রাইট? ভালো করে খেয়াল করো, একটা কিন্তু সবথেকে উঁচু আবৃতবীজী এইটা, বা সবথেকে উঁচু পুষ্পক এইটা, 500 মিটার মতো লম্বা হয়। বাট যদি কখনো জিজ্ঞেস করে সবথেকে উঁচু উদ্ভিদ কোনটি, তখন কিন্তু নাম আসবে ওই যে পাইন গাছের নাম কি ছিল? সেকুইয়া সেমিপারভিরেন্স বা সেকুইয়া জাইগ্যান্টিয়া। একটাই গাছ, দুইটা নাম। তো যাই হোক, সবথেকে উঁচু আবৃতবীজী নামটা যদি ভুল হয় ঠিক করে নিবা। এই যে উলফিয়া, এই গাছটা হচ্ছে সব থেকে ছোট। আমি একটু তোমাদের ব্যাখ্যা বলি। উলফিয়া শব্দের অর্থ হচ্ছে সফেদা ফল। দেখছ সুবিধা? দেখছেন সফেদা?
সফেদা ফলটাকে যদি আমরা খুব ছোট করি তাহলে এরকম হয়, এরকম খুবই ছোট, পানিতে ভেসে থাকে। পানিতে ভেসে থাকার কারণে আমরা বলতে পারি সে খুব পানি পছন্দ করে। পানিতে যদি ভেসে থাকে তার মূল থাকবে না, তাহলে উলফিয়ার মূল নাই। খুব ভালো করে খেয়াল করো, উলফিয়ার মূল নাই, পানিতে ভেসে থাকে, এই জন্য তাকে বলা হয় মূলহীন। যেহেতু হাঁসেরা পানিতে ভেসে থাকে, হাঁসেরা এটা খায়, এই জন্য বলা হয় মূলহীন ডাক উইড, হাঁসের উইড বা হাঁসের খাওয়ার জন্য আগাছা। আবার উইড বলতে অনেকে অনেক কিছু বুঝে ফেলো তোমরা। সুবি ভাই কি বোঝেন উইড বলতে? বোঝেন না? গাজাকে উইড বলা হয়, একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ। আবর্জনা খেয়ে আসলাম, আগাছা খেয়ে আসলাম, মানে উইড খেয়ে আসলাম। তাহলে মনে রাখবে এটা উলফিয়া সব থেকে ছোট। আচ্ছা মহিবুল্লাহ, আমি যদি কখনো জিজ্ঞেস করি উলফিয়া যদি সবথেকে ছোট হয় তাহলে আমার জন্য ভালো হয় কোনটা? তাকে একবীজপত্রী বানানো না দ্বিবীজপত্রী বানানো? একবীজপত্রী। উলফিয়া হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটুকু শুধু মনে রাখলেই হবে। এটি একবীজপত্রী সব থেকে ছোট আবৃতবীজী উদ্ভিদ পৃথিবীতে। ওকে, শেষ। আর বাকি যেগুলো বলছে মনে রাখার দরকার নেই, পড়া শেষ। একটা কমন পাবা এখান থেকে। একটা প্রশ্ন এসেছিল এইভাবে যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়? কত প্রজাতির? 5 প্রজাতির। তার মানে প্রজাতির সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের পড়তেই হবে, উপায় নাই। 2,86,000 বা 87 বইয়ের মধ্যে যেটা আছে 1000 আবৃতবীজী উদ্ভিদ আছে। ক্লিয়ার? এই 2,87,000 যে আবৃতবীজী উদ্ভিদ আছে তার মধ্যে 1,000 উদ্ভিদ আছে যেগুলোর গুরুত্ব আছে। কোনোটা থেকে আমরা খাবার পাই, কোনোটা থেকে ফল পাই, কোনোটা থেকে ওষুধ পাই, কোনোটা থেকে কাঠ পাই। ক্লিয়ার? আবার যদি আমরা এই 1,000কেও ভাগ করি দেখা যায় মোর দ্যান 100 যেগুলো থেকে আমরা ওষুধ পাই। ওষুধ যেহেতু গুরুত্বপূর্ণ তাহলে মনে রাখবা গুরুত্বপূর্ণ মানে বেশি, তাহলে 100-র বেশি থেকে আমরা ওষুধ পাই। ঠিক আছে? 100, এই 100 থেকে আমরা কি পাই? কাঠ, বিভিন্ন জিনিস, ওষুধ সহ সব কিছুই। ওকে, 15টা উদ্ভিদ পাচ্ছি আমরা, 15টা আবৃতবীজী উদ্ভিদ। এগুলো থেকে শুধুমাত্র আমরা খাদ্য পাচ্ছি। হতে পারে এটা ধান গাছ, হতে পারে আলু গাছ, হতে পারে গম, ভুট্টা, এগুলা সারা পৃথিবীতে যেগুলো আমরা কমন খাই এগুলা, এই 15টা সারা পৃথিবীর মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে। 120টার অধিক আমাদের ওষুধের চাহিদা মেটাচ্ছে, আর 100টা আছে সব মেটাচ্ছে আমাদের, মোটামুটি সবই মেটায়। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের সংখ্যাগুলো এখান থেকে জানতে হবে। সংখ্যা শেষ। তো এই সংখ্যাটা যেহেতু আমরা পড়ছি, তোমাদের আমি আরেকটা সংখ্যা এখন মনে করিয়ে দিই, পাশেই লিখি তাহলে মনে থাকবে। সেটা হলো ভালো করে দেখো, 380টা গোত্র। তার মানে এই 2,87,000 আবৃতবীজী উদ্ভিদকে আমরা 380টা গোত্রে বিভক্ত করেছি। এই গোত্রের মধ্যে কেউ হচ্ছে ম্যাগনোলিয়া, কেউ হচ্ছে লিলি। সুবি ভাইয়ের নাম বড় কোনটা? ম্যাগনোলিয়া। তার এইটা মানে হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী। তার মানে এদের যে বীজের যে পাত্রগুলা বা পাতাগুলো আছে যেখানে বীজ থাকে, দেখলাম পাবো 2টা বীজ আছে। যেমন আম গাছের যদি আমরা বীজটা খুলে ফেলি, কয়টা বীজ পাবো এখানে? এই সাইডে অর্ধেক, এই সাইডে অর্ধেক আছে, রাইট? ধান গাছ কয় বীজপত্রী? 1 বীজপত্রী। ঠিক কিনা? বাদাম কয় বীজপত্রী? কয় বীজপত্রী? এই তো কনফিউজড হয়ে গেছে সবাই, তোমরা কমেন্টের মধ্যে লেখো বাদাম কয় বীজপত্রী। তাহলে এটা কয় বীজপত্রী হবে সুবি ভাই? 1 বীজপত্রী। তাহলে মনে রাখো 2,87,000 আবৃতবীজ উদ্ভিদকে আমরা 380টা গোত্রে বিভক্ত করি। এর কিছু হচ্ছে দ্বিবীজপত্রী, কিছু হচ্ছে একবীজপত্রী। ওকে, ঠিক আছে? এবার দেখো দ্বিবীজপত্রী কোনগুলা? 315টা গোত্র।
1/20 তাহলে কতগুলো হচ্ছে 65টা। মনে রাখার একটা সহজ সুবিধা আছে, সেটা হলো এই সংখ্যাগুলো কিন্তু অপশনের মধ্যে এভাবেই দিবে, বাড়িয়েও দিবে না কমিয়েও দিবে না, 65, 66, 67, 68 এমন করে দিবে না, যেটা আমি করি তোমাদের বানাই দিই। বইয়ে যে অপশনগুলো আছে ওগুলো তুলে দিবে, তাহলে ভয়ের কিছু নাই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো 5 আর 1 যোগ করলে হয় 6, রাইট? তাহলে এটা হচ্ছে 1/20 গোত্র। ওকে, তো এই যে এখানে দেখো 15কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে 30 হয়, তাহলে 30-এর নিচে আমরা যে 15 লিখি 315 হয়। কিছু বুঝলেন? মানে এখানে 30 নিলাম, এখানে নিলাম 15। কিছু বুঝলা? 30, 15 মানে কি 315। এটা মনে রাখলেই হবে। 65 মানে হচ্ছে 1/20 গোত্র। যাই হোক, খুব বিরক্ত করে তোমাদের ফেলছি, এটা এই পর্যন্তই, পড়া শেষ। তোমরা একটু কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে। এখান থেকে প্রশ্ন খুব সহজ সহজ হয় যদি তুমি বেসিক থেকে পড়া মনে থাকবে। যদি তুমি সূত্র পড়ো তাহলে মনে রাখা খুব টাফ, বাধ্য হয়ে কিছু সূত্র দিতে হবে, কিন্তু তারপরও আমি তোমাদের মনে রাখার ট্রিক দিয়ে দিব, বলে দিব। কি হিসাব ভাইয়া? এটা এটা আসলে কোনো হিসাব নয়, আমি শুধু সংখ্যাগুলো নিয়ে একটু কথা বললাম যাতে তোমাদের মাথায় মনে থাকে, কিংবা তোমরা ওই সংখ্যাটাকে একটু পাত্তা দাও। তোমার নিজেদের কিন্তু ট্রিক আছে, তোমরা এইভাবেই পড়বা। আফরিন সাদিয়া, আপনি নিজে এমন অপশন দেখিয়ে বানিয়ে ভয় দেখান কেন ভাই? এখন তো আমি ভয় দেখাই না, তোমরা খেয়াল করো, আমি ট্রু ফলস টোটালি উঠিয়ে দিয়েছি, মাল্টিপল আনসার উঠিয়ে দিয়েছি। লাস্ট পরীক্ষাগুলোতে ছিল না। একটা সময় তো আমি চাইছিলাম তোমরা যেন একটু পাত্তা দাও জিনিসগুলোকে, তো তোমরা এখনও দিচ্ছ, ভবিষ্যতে অবশ্যই দিতে হবে। আমি প্রশ্ন সহজ করে কঠিন করে যাই করি না কেন, পরীক্ষা এইভাবেই দিতে হবে, তাই না? আমি তো বলেছিলাম যে আমি প্রাইমেটে যখন কোচিং করতাম, যারা 60% পাইতো, খুবই টাফ কোশ্চেন হইতো, তারা সবাই মেডিকেলে চান্স পাইতো, যার অ্যাভারেজ 60%। কিছু কিছু কোচিং সেন্টার আছে প্রশ্ন এত সহজ 98, 99, 100 পায়, পরীক্ষায় গিয়ে কেন পায় না? তার মানে পরীক্ষার কোশ্চেন আসলেই কঠিন হয়। তবে হ্যাঁ, প্রশ্ন আসলে নিয়ম হচ্ছে বইয়ের অপশন ব্যবহার করে দেওয়া, অপশন কোনো বানানো উচিত না, পরীক্ষায় ওইটাই হয়। নগ্নবীজের অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড কিভাবে? তাসনিম মাহমুদ অনিক, আবৃত বীজীদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড। তোমরা তো জানোই যে প্রথমে কি হয়, ওই যে 2টা কোষ একসাথে মিলে যায়, তারপর শুক্রাণু একটা এসে মিলে যায়, তখন 3টা কোষ হয় ওই জায়গায়, তো এরা অ্যান্ডোস্পার্ম গঠন করে, এরা হচ্ছে ট্রিপ্লয়েড হয়। তো দ্বিনিষেক তো হয় না, তার মানে ডিপ্লয়েড হওয়ার কথা। কিছু বুঝলেন? এখান থেকে একটা কোষ গিয়ে এরকম অবস্থা হয়ে থাকে, 1 2 3 1 2 3, এটাকে বলে এগ অ্যাপারেটাস। এই যেগুলোকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটাকে বলে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ। তোমরা তো পড়বা, এই ছবিটা পড়বা না? এই ছবিটা পড়বা না তোমরা? একটা আদর্শ ডিম্বকের গঠন তোমরা পড়বা। তো একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমি বলি, সেটা হলো এই যে আমরা যে উদ্ভিদগুলো পড়ছি, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এদের অ্যান্ডোস্পার্ম কেন, আমি কিন্তু এই ব্যাখ্যাটা এখন দিব, পরে আর দিব না, কোথায় আছে আমি লিখে রাখছি, অ্যান্ডোস্পার্ম ট্রিপ্লয়েড, এই যে এখানে। তাহলে এইটার ব্যাখ্যা আমি এখন দিয়ে দিচ্ছি। মহিবুল্লাহ, একটা জিনিস খেয়াল কর, সেটা হলো এই যে এই জিনিসটা আছে বলে কিন্তু এই জিনিসগুলো এখানে আটকে আছে, রাইট? এই ঘরটা তৈরি করতে পারছি বলে আমরা এর ঘরের মধ্যে এ একটা এসে মিলিত হইতে পারছে, ঠিক কিনা? এবার আমরা একটা কাজ করি, পুরো ঘটনাটা আগে বলি।
এটা হচ্ছে আম গাছের ক্ষেত্রে চিন্তা করো, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার মানে একটা শুক্রাণু আসতেছে একটা নালী দিয়ে আসলো, তো এই শুক্রাণুটা এই জায়গায় এসে ডাবল হয়ে যায়। ওকে, একটা শুক্রাণু করে কি এইটার উপর দিয়ে এখানে যায়, তো এগুলোর উপর দিয়ে যায় বলে এগুলো নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তাহলে এখন এখানে কয়টা কোষ, ডিম্বাণু একটা শুক্রাণু একটা, রাইট? তাহলে 2n এই জায়গায় হয়ে গেল, কারণ এগুলোতে এন, আমরা তো জানি যে শুক্রাণু এন ডিম্বাণু এন, ঠিক কিনা? তার মানে দেখো এই জায়গায় যে জাইগোটটা হলো এটা হচ্ছে ডিপ্লয়েড। এই যে আরেকটা আছে না, দুইটার মধ্যে একটা যাবে এই যে এখানে এসে এর সাথে মিলিত হবে। তার মানে এখানে একটা কোষ ছিল হ্যাপ্লয়েড, আরও একটা কোষ ছিল হ্যাপ্লয়েড, আরও একটা কোষ ছিল হ্যাপ্লয়েড, তাহলে কি হয়ে গেল? ট্রিপ্লয়েড। এইটাই হচ্ছে অ্যান্ডোস্পার্ম তৈরি হয়। অ্যান্ডোস্পার্ম কি, যে এই জিনিসটা হচ্ছে শস্য তৈরি করে। আমরা যে বাদাম খাচ্ছি, যে বাদামটা খাচ্ছি, এই বাদামটার ভেতরে তো পুষ্টি আছে, রাইট? এই বাদামটাই কিন্তু এই যে এটা বাদাম তৈরি হয়, এই বাদামের ভেতরে আবার এইটা থাকে। তার মানে এইটা গাছ হবে, এইটা ধীরে ধীরে নিজের শরীরে যে পুষ্টিগুলো আছে একে দিবে। ওকে, তাহলে অ্যান্ডোস্পার্ম বা শস্য হচ্ছে ট্রিপ্লয়েড এইসব উদ্ভিদের ক্ষেত্রে। এখানে দেখো একটা মজার জিনিস, সেটা হলো একটা শুক্রাণু এখানে আসলো মানে নিষেক হলো, মিলিত হলো, আর একটা শুক্রাণু এখানে গেল, নিষেক হলো মানে মিলিত হলো। কয়টা নিষেক হলো তাহলে? দুইটা নিষেক হলো। তাহলে দ্বিনিষেক ঘটে এইসব উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, এখন দ্বিতীয় কথা হচ্ছে, যদি নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে এটা না থাকে, মানে গর্ভাশয়টাই নেই, নাই, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ আছে? এগুলো হওয়ার সুযোগ আছে? একটু ভাবেন তো, এগুলো হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কেউ কোনো দিকে থাকতে পারবে না, এসে মিলিত হতে পারবে না, কিছুই হতে পারবে না। তার মানে এখানে আছে, এদিকে কোনো একটা কোষ ছিল, শুক্রাণুটা এসে এর সাথে সরাসরি মিলিত হয়। যে বললাম না, বায়ু পরাগায়নের মাধ্যমে এসে ডিম্বাণু উন্মুক্ত থাকে, এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যায়। বুঝলেন? তার মানে এইরকম কোষ বা এর চারপাশে যেগুলো অ্যান্ডোস্পার্ম হিসেবে কাজ করে, এগুলো কখনোই দ্বিনিষেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিনিষেক তখনই হতো যদি গর্ভদণ্ড থাকতো, একটা শুক্রাণু ডাবল হয়ে যেত। তখন গর্ভদণ্ডও নাই, কিছুই নাই, দুইটা কীভাবে হবে, রাইট? তো এই হচ্ছে ঘটনা। তোমরা কি বুঝতে পারছো? ডিপ্লয়েড হওয়ার প্রশ্নই আসে না, ডিপ্লয়েড হওয়ার প্রশ্নই আসে না। গর্ভদণ্ডই নাই, শুক্রাণু দুটা হবেই না, এসে তো এর সাথে মিলিত হওয়ার কোনো চান্সই নাই। সরাসরি তোমরা দেখবা নগ্নবীজের যে প্রজনন আছে, প্রজননে সরাসরি বলা আছে যে শুক্রাণুটি এসে সরাসরি ডিম্বকের রন্ধ্রভেদ করে, ডিম্বাণু রন্ধ্র ভেদ করে, পোলেন টিউব না কি জানি এটারে বলে, সরাসরি এসে এর কাছে প্রবেশ করে। এর সাথে বা পাশের কোষগুলা বা যেগুলো অ্যান্ডোস্পার্ম হিসেবে কাজ করবে ওগুলোর সাথে মিলিত হওয়ার কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, যাই হোক, আমরা দ্বিনিষেক দেখলাম, অ্যান্ডোস্পার্ম টিপ্লয়েড হয় মানে তিনটা কোষ হয়, এটাও আমরা দেখেছি, রাইট? তো যাই হোক, এখন একটু আমি তোমাদের হচ্ছে উদ্ভিদ আছে যেগুলা, এগুলো উদ্ভিদের চরিত্র কেমন, হ্যাবিট কেমন বা হ্যাবিটেট কেমন বা দেখতে কেমন এরা হয়, এইটা একটু দেখাই তোমাদের। কয়েক ধরনের হতে পারে, একটা হচ্ছে হার্ব হতে পারে, 2 নম্বর হচ্ছে আন্ডার শ্রাব হতে পারে, শ্রাব। বাংলা কি এটা? এটার বাংলা কি বললা? হ্যাঁ, না জানলে আসতে বলতে হবে। শ্রাব মানে হচ্ছে গুল্ম, তারপর হচ্ছে ট্রি, ট্রি মানে হচ্ছে বৃক্ষ, তারপর হচ্ছে এপিফাইট, স্যাপ্রোফাইট, আর একটা হচ্ছে প্যারাসাইট। পরজীবী, তারপর হচ্ছে উপজীবী বা হচ্ছে মিথজীবী, স্যাপ্রোফাইট আছে মৃতজীবী, বিভিন্ন টাইপের উদ্ভিদ আছে। ঠিক আছে, তোমরা বাংলাগুলো দেখে নিবা। হার্বে কি? হার্ব হচ্ছে তৃণ, ঘাস। যাই হোক, তোমরা খুব ভালো জানো।
তো আমি একটু দেখাই, এখান থেকে প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল একটু পরে বলছি। সেটা হলো দেখো, এর হ্যাবিটেট বা আবাস বা তাদের চেহারা সুরত দেখতে ঠিক এরকম। কেউ প্যারাসাইট, এটার উদাহরণ দেওয়া নেই। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী উদ্ভিদ, এটা উদাহরণ দেওয়া না, এটা পড়তে হবে না। স্যাপ্রোফাইটের কোনো উদাহরণ দেওয়া নাই, মৃতজীবী। স্যাপ্রো মানে হচ্ছে মৃত জিনিস, পচা জিনিস। পচা জিনিস যেখানে সেখানে জন্মায়। এপিফাইট মানে অন্য কোনো উদ্ভিদের উপরে জন্মায়, এটার আপাতত কোনো উদাহরণ দেওয়া নেই। তো আপাতত আমরা এগুলো পড়ছি না। কোনটা আছে দেখো, এখন আমি তোমাদের দেখাই ঘাস তৃণ। তোমরা তো জানোই যে হচ্ছে উপগুল্ম, এটার উদাহরণটা মনে রাখতে হবে, গুল্মর উদাহরণ মনে রাখতে হবে, একটুকু মনে রাখলেই হবে। বৃক্ষ তো তোমরা জানো কোন কোন উদ্ভিদের নাম, এইটা নিয়ে টেনশন করা একদম কিছু নেই। হার্ব, আন্ডার শ্রাব, শ্রাব, ট্রি, এপিফাইট, এই হচ্ছে ঘটনা। একটু বই দেখি। ঠিক আছে, প্রিয় স্টুডেন্ট, এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই দুটো মনে রাখা তোমাদের আমি একটা ট্রিক দিই। ছন্দ বা ছড়া যাই দিই না কেন, মনে রাখার জন্য কিছু না কিছু আমি চেষ্টা করব তোমাদের। দেখো, মনে রাখবে এইভাবে, দাঁতের উপর কালো হলো, দাঁতের উপর কালো, বড় মানুষের দাঁত কালো হয়ে যায়, রাইট? দাঁতের উপর কালো বর্ণ, উপর মানে হচ্ছে যে উপগুল্ম। ঠিক আছে, তো হোয়াট ইজ কালো? কালোতে হচ্ছে কালকা সন্ধ্যা, কালকা সন্ধ্যা। আর দাঁতের মানে হচ্ছে দাঁত, দাঁত মানে হচ্ছে দাঁত মর্দন। বইতে স্যার এক জায়গায় লিখছে দাঁত মর্দন, ওই যে আমাদের ছত্রাক বলে যে চ্যাপ্টারটা ছিল সেখানে দাঁত নিয়ে আমরা যে দাঁত মর্দনের রস লাগালে ভালো হয় এটি পরীক্ষিত। বাট এখানে বইয়ের মধ্যে লিখে রাখছে দাঁত মর্দন। ঠিক আছে, এটা দাঁত মর্দন। আসলে দাঁতের উপর কালো, উপর মানে হচ্ছে উপগুল্ম, কালোতে কালকা সন্ধ্যা, আর দাঁতের তে হচ্ছে দাঁত মর্দন। লিখে রাখো, যতটুকু মনে রাখা যায় অতটুকু মনে রাখবা। দাঁতের উপর কালো, উপর থেকে উপগুল্ম। উপগুল্মের উদাহরণ কি? দাঁতের উপর কালো, শেষ। এরপর হচ্ছে শ্রাপ। গুল্ম কোনগুলো? গুল্মগুলো কিন্তু আসে, তো এভাবে মনে রাখবা, গোলাপি রঙের জবা গুলো। গোলাপি ছড়া ছন্দ আমি নিজে মনে রাখতে পারি না, এই জন্য ছড়া ছন্দ কখনো দিই না। তোমরা কীভাবে মনে রাখবা এতগুলা? কিন্তু পড়ার মধ্যে আছো, যতটুকু করা যায়, শ্রম দেওয়া যায়, পড়তে থাকবা। লুক, গোলাপি রঙের জবা গুলো, গুলো থেকে হচ্ছে গুল্ম, জবাতে হচ্ছে জবা, রঙের তে হচ্ছে রঙন, এটা উদ্ভিদ রঙন, গোলাপিতে হচ্ছে গোলাপ। তো যারা একটু চালাক, যারা গোলাপ গাছ চেনো, রঙন গাছ দেখছো, যারা জবা গাছ দেখছো, দেখাই বুঝবা যে এই গাছগুলো ট্রি নয়, এই গাছগুলো হচ্ছে ট্রির নিচে, মানে কাষ্ঠল বড় কোনো গাছ নয়, তার নিচে। জবা গাছ এরকম সরু, কাঠ টাট তেমন কিছু হয় না, ওটাকে আমরা ট্রি বলতে পারি না, বৃক্ষ বলতে পারি না, রাইট? আবার এই যে দেখো এখানে তৃণ, ঘাস, হার্ব যেটা, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ঘাস, লতা পাতা। তার মানে ঘাস যেগুলো আছে সেগুলা দূর্বা ঘাস, এটা একটা তৃণ। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই দুটো মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হলে এই দুইটা থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, তো আমি এখানে শেষ করি। তোমাদের একটা ব্রেক দিই 3 মিনিটের। 3 মিনিটে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে থাকো, আমি দেখে তোমাদের প্রশ্নের আনসার করব। পেনটা ভালো। 3 মিনিটস, সরি।
তৃণ না, এটা তো বিরুৎ। বিরুৎ মানে তৃণ একই জিনিস। না না ঠিক আছে, বিরুৎ মানে হচ্ছে ঘাস। দেখি ওয়াইন, ওয়াইন, क्या বটের তলায় এসো। আসসালামু আলাইকুম, আমরা আবার চলে আসছি। একজনের একটা প্রশ্ন ছিল যে সাইকাডোফাইটা উদ্ভিদে দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু থাকে, কিন্তু সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত। একটু বললেন ভাই। সাইকাডোফাইটা তো নিজেই একটা সাইকাস, কিছুর আছে দ্বিফ্লাজেলা, কিছুর আছে ফ্লাজেলা নাই, শেষেরগুলোর কোনো ফ্লাজেলা নাই। তো এটা এমন একটা উদ্ভিদ, যেমন আমরা কিন্তু উভচর উদ্ভিদের নাম পড়ে আসছে মশ। মশের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ছত্রাক শৈবালের সাথে মিলে যায়। মশের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা, মানে মশ তো হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটার সাথে মিলে যায়। ঠিক তেমনি নগ্নবীজি উদ্ভিদের কিছু মিল আছে যেগুলো টেরিডোফাইটার সাথে মিলে যায়। নগ্নবীজির কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা আমাদের এনজিওস্পার্ম বা আবৃতবীজির সাথে মিলে যায়। তো কিছুই আসলে করার নাই, বইয়ে যা লেখা আছে তাই পড়তে হবে, বেশি বেশি পড়লে এগুলো মাথায় থাকবে। যেমন শুরুরগুলার ফ্লাজেলা আছে, একবার শেষে যেমন নেটামের কোনো, নেটোফাইটা যেটা আছে এটার কোনো হচ্ছে ফ্লাজেলাই নাই, কিছুই করার নাই। তো এটা আসলে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, উপরেরগুলার আছে নিচেরগুলোর নাই। কাউরে বহু ফ্লাজেলা, কাউরে দ্বিফ্লাজেলা। তো যাই হোক না কেন, আমরা 3 মিনিটের ব্রেক শেষ করেছি। এখন আমরা একটু মূলগুলা দেখব, কোন উদ্ভিদের মূল কেমন হয়। এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন এসেছিল যে টিউবার কোনটি, বাল্ব কোনটি, রাইজোম কোনটি। আসবেই, মূলটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, এটা আসবেই, এটা না পড়লে পরীক্ষার হলে যাওয়া যাবে না। রুট। সো আমি সেম ব্যাপার, আমি আবার তোমাদের বলে দেব কোনটা কি টাইপের। দেখো, 1 নম্বর হচ্ছে ট্যাপ রুট, এটা হচ্ছে প্রধান মূল।
বাংলা হচ্ছে প্রধান মূল। ট্যাপ রুট কোনগুলা? ট্যাপ রুট মানে আসলে কি দেখো, ট্যাপ মানে হচ্ছে ট্যাপার হওয়া। ট্যাপার মানে যে এরকম ছিল ধীরে 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 শুরু হওয়া, রাইট? কোনো কিছুকে আমরা ট্যাপারিং করতেছি মানে শুরু করতেছি, মানে বলতে 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 নামাই ফেললাম, এই হচ্ছে ট্যাপারিং করা। আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন? ক্লাস কিন্তু খারাপ হচ্ছে, মানে নিজে আমি বোরিং হয়ে যাচ্ছি। লোক এই ছবিটা দেখে কার কথা মনে পড়তেছে? একটু বড় করে দিই উপরে, কার কথা মনে পড়তেছে? গাজর, মূলা কিংবা হচ্ছে বিট, এগুলোর কথা মনে পড়তেছে, রাইট? তাহলে গাজর, মূলা, বিট এগুলার জন্য কি আমি কি তোমাদের কোনো সূত্র দিব? কোনো সূত্র দেওয়ার দরকার নেই। প্রধান মূল মানে কি? ট্যাপ রুট। ট্যাপ রুট মানে কারা? যারা হচ্ছে ট্যাপারিং হয় বা নিচটা ধীরে ধীরে শুরু হয়। মূলটা দেখো, এই জাস্ট কাণ্ডটা এসেই যেটা প্রধান, যেটা কাণ্ডটায় যখন মূলে পরিণত হয় এটাকে বলে প্রধান মূল। মূলটা ট্যাপ হয়ে গেছে, এই জন্য ট্যাপ মূল বলা হচ্ছে এটাকে, ট্যাপ রুট। এক, তাহলে ট্যাপ রুট শেষ। অ্যাডভেন্টিসিয়াস রুট। অ্যাডভেন্টিসিয়াস মানে কি? অ্যাডভেন্টিসিয়াস মানে হচ্ছে বিদেশ থেকে আসা, অ্যাব্রোড থেকে আসা বা অন্য জায়গা থেকে আসা। প্রিয় স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করো, কিছু গাছ আছে এটার বাংলা হচ্ছে অস্থানিক মূল। আমরা কিন্তু গত দিনে একটা উদ্ভিদের নাম পড়েছি যাদের অস্থানিক মূল আছে। কোন উদ্ভিদ? নগ্নবীজী উদ্ভিদ, রাইট? বলছিলাম না, নগ্নবীজী উদ্ভিদের বড় হওয়ার সাথে সাথে প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, মানে এই মূলটা নষ্ট হয়ে যায়। তারপর কি হয়, এই আশপাশ থেকে বিভিন্ন মূল তৈরি হয়, হয়ে এগুলো আবার ক্ষয় গেলে এগুলো কি হয়, কোরালের মতো তৈরি হয়, কোরালয়েড মূল হয়ে যায়, রাইট? কোরালের মতো মূল। তো দেখো ভালো করে, তো অস্থানিক মূলের নাম কিন্তু অ্যাডভেন্টিসিয়াস মূল, অ্যাডভেন্টিসিয়াস রুট। অ্যাডভেন্টিসিয়াস মানে কি? যেগুলা অন্য জায়গা থেকে আসলো, মানে ঠিক স্থান থেকে আসে না, অন্য স্থান থেকে আসছে, মানে অস্থান থেকে আসছে, রাইট? তাহলে অস্থানিক মূল কাদের হয় এটা আমাদের জানতে হবে। আচ্ছা, অস্থান মানে কি? যেখানে থাকার কথা নয় সেখানে, যেখানে থাকার কথা নয় সেখানে, রাইট? অস্থানিক মূল। তো তুমি যদি এখন কেয়া নাম কাউকে বলো বটের তলায় এসো, মানে কেয়ার বাসার পাশে হচ্ছে বট গাছ আছে, কেয়ার বাসার পাশে বট গাছ আছে, তুমি তাকে সেখানে ডাকলা যে কেয়া বটের তলায় এসো। তো কেয়া কি বটের তলায় আসা ঠিক হবে? একটা তো মেয়ে, একটা ফিমেল, রাইট? তাহলে সে অস্থানে যাচ্ছে যেখানে তার যাওয়ার কথা না। তুমি তার বাসায় যাও, তার ফ্যামিলির সাথে কথা বলো, বলো যে অস্থানে যাওয়ার দরকার না, এই যে আমি আসলাম, এসে বিয়ে শাদী দিয়ে দেন। ব্যাপারটা তো এরকম, ঠিক কিনা? এমন হওয়ার কথা ছিল। তাহলে কেয়া বটের তলায় এসে লাইনটা লিখে রাখবা, দেখলেই যেন মনে হয় না বটের তলায় তো আসার কথা না, তাহলে অস্থানে আসতেছে। অস্থানিক মূলের উদাহরণ হচ্ছে কেয়া বটের তলায় এসো। তাহলে বট গাছের কথা ভাবো তো, বট গাছের মূলগুলোর কথা ভাবো তো। বট গাছটা এইরকম, প্রধান মূলটা নষ্ট হয়ে যায় বট গাছের, নাই, সাইড দিয়ে অনেক শাখা মূল বাইর হয়ে যায়, মাটির উপরে দেখা যায় না। তাহলে এগুলো কি? এগুলো আসল মূল? বট গাছের নিচে যাওয়া মূলটা না, সাইডে আসা মূলটা, অস্থানিক মূল এগুলা। তাহলে মূলটা নষ্ট হয়ে গেছে তার। এই জন্য কেয়া মানে হচ্ছে কেয়া গাছ, বটের মানে হচ্ছে বট গাছ, এসোতে মানে হচ্ছে অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ। বানান যদি ভুল হয় ঠিক করে নিবা। কেয়া বটের তলায় এসো, এটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট বা অস্থানিক মূলের উদাহরণ। প্রিয় স্টুডেন্ট, এই পর্যন্তই। আরেকটা মূলের কথা আমি বলি তোমাদের, ধান গাছের কথা ভাবো তো। ধান গাছের মূলটা কেমন? এটা হচ্ছে ধান গাছ, এরকম না, ঠিক কিনা? ধান গাছের মূলগুলো এগুলো অনেকগুলো থাকে না, তাহলে আমরা বলতেই পারি না গুচ্ছ হয়ে থাকতেছে। তাহলে গুচ্ছ মূলের উদাহরণ কি? ধান, গম, রাইট? তাহলে এইটা দেখো সুতার মতো, ফাইবার বা তন্তুর মতো, এই জন্য গুচ্ছমূলের আরেক নাম হচ্ছে ফাইবার বা ফাইব্রাস মূল, ফাইব্রাস রুট। ক্লিয়ার? ধান গাছে গুচ্ছ আকারে থাকতেছে, ধান গাছ আসলে গম গাছে চলে আসবে। তাহলে ধান, গম এগুলো হচ্ছে ফাইব্রাস মূল। তো যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছো তাদের জন্য এগুলার একটু এক্সট্রা সুবিধা পাবা পরীক্ষার হলে। তুমি মূলটা চেনো,
বট গাছের কথা, বট গাছের মূল মাটির উপরে থাকে, এটা তো এখানে থাকার কথা নয়। তার মানে এটা হচ্ছে অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস মূল, অ্যাডভেন্টিশিয়াস রুট। ক্লিয়ার? তাহলে আমাদের গুচ্ছমূল শেষ। তাহলে এবার আমাদের বাকি রইল হচ্ছে এপিফাইটিক মূল। এপি মানে কি? উপরে, ফাইট মানে উদ্ভিদ। তাহলে অন্য কোনো উদ্ভিদের উপরে যদি কোনো উদ্ভিদের মূল থাকে, তাহলে আম গাছের উপরে যদি কোনো একটা উদ্ভিদ জন্মায়, সেটা যদি দ্বিবীজপত্রী, একবীজ বা দ্বিবীজপত্রী বা পুষ্পক উদ্ভিদ হয়, আম গাছের ডালের উপরে, মূলের উপরে কিংবা আম গাছের উপরে আরেকটা ছোট উদ্ভিদ জন্মাইলো, কারণ এক গাছের উপরে জন্মাইতে গেলে ছোট উদ্ভিদ হতে হবে, রাইট? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পরাশ্রয়ী, পরাশ্রয়ী মূল। দেখো, এপি মানে উপরে, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, তার মানে অন্য উদ্ভিদের উপরে যে গাছের মূল থাকে, তাদের বাংলা তো পরাশ্রয়ী হবে, পরকে আশ্রয় করতেছে, রাইট? কারা? অর্কিড। তোমরা তো জানো অর্কিড খুবই ছোট একটা গাছ, খুবই ছোট একটা। তাহলে অন্য অন্য উদ্ভিদ আছে, উদ্ভিদের গায়ে সে জন্মায়। তাহলে অর্কিডের মূল হচ্ছে পরাশ্রয়ী মূল। তাহলে ক্লিয়ার? একটা মনে রাখতে হবে, পরাশ্রয়ী মূলের উদাহরণ বা এপিফাইটিক রুট এর উদাহরণ কোনটি? অর্কিড। পড়া শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে এই জায়গা থেকে কোনো কোশ্চেন আছে আমি যা পড়াইলাম? মোহাম্মদ জাহিদ হাসান, মিষ্টি আলো। এটা পুরান জোকস বলি। কোনো এক কালে বিশেষ একটি এলাকার এক লোকের সাথে আমার পরিচয় হয়েছিল, তো উনি আমাকে করতো, উনি আমার গুরু ছিল ওই সময়। মেডিকেল তখন আমি হচ্ছে 3rd ইয়ারে পড়ি, ওল্ড 3rd ইয়ার, মানে 4th ইয়ারে উঠব। ঢাকায় আসছি, উনি আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়ায়, উনি আমাকে তালিম দিচ্ছে তার শিষ্যকে। তো উনি যেহেতু খুব জ্ঞানী মানুষ, তা আমারও খুব ভালো লাগতো, কিন্তু ওনার কথায় একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কথা বা শব্দগুলো উনি একটু বিকৃত করে বলে। এটা ওনার হচ্ছে গ্রাম্য টান, এলাকার টান। উনি এসে বলে, রাজীব তোমাকে আলু হতে হবে, আলু। আমি ভাবছি আলু হতে হবে মানে হচ্ছে সবার সাথে মিশে যাওয়ার ব্যাপার স্যাপার আর কি, আলুর মতো। মাংসেও যাচ্ছে, মাছেও যাচ্ছে, ডালেও যাচ্ছে, ভর্তাতেও যাচ্ছে, বা যে কোনো ধরনের তুমি রেসিপি করো আলু দেওয়া যায়। বারবার বল, রাজীব তোমাকে আলু হতে হবে। বলবো, হ্যাঁ ভাই, আমি তো সবার সাথে তো মিশতেছি, আমি তো আলু। আলু না, আলু না, আলু হতে হবে। হোয়াট ইজ আলু? আরে তোমাকে আলু হতে হবে, বাতাস হতে হবে, মানুষের মাঝে মিশে যেতে হবে। আলু হতে হবে, বাতাস হতে হবে, মানুষের সাথে মিশে যেতে হবে। হোয়াট ইজ আলু বাতাস? এটা আসলে আলু ছিল না, এটা ছিল আলো। তাহলে আলো এবং বাতাস হয়ে মানুষের মাঝে মিশে যেতে হবে। আলু শব্দটা যদিও সঠিক, বাট উনি আলোকে বলতো আলু। তো আমার সামনে এক ভদ্রলোক বসে আছে, পা ঝাঁকাচ্ছে। এই ভদ্রলোকের বাসা আছে সেই এলাকায়। এই ভদ্রলোকের মধ্যে এই প্রবলেমটা আছে, আলু হয়ে বাতাস হয়ে মানুষের সাথে মিশে যাও। জোকস, জোকস শেষ। এবার আমি তোমাদের পড়াবো হচ্ছে কাণ্ড, স্টেম। কোন উদ্ভিদের কাণ্ড কেমন? 1 নাম্বার হচ্ছে ফিস্টুলার স্টেম। ফিস্টুলার স্টেম বা এই কাণ্ডটা হচ্ছে কি ফাঁপা কাণ্ড। তোমরা তো ফিস্টুলার নাম শুনছো, যে অনেকের হচ্ছে পাইলস হয়, ফিস্টুলা হয়। ফিস্টুলা মানে কি? ফিস্টুলা মানে হচ্ছে এই পাশে একটা নালী আছে, এই পাশে একটা নালী আছে। হতে পারে এটা প্রস্রাবের নালী, হতে পারে এটা হচ্ছে রেকটাম বা মলাশয়। ক্লিয়ার?
এটা মলাশয় আর এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা। তো ফিস্টুলা হচ্ছে কি ফাঁপা একটা ছিদ্রপথ তৈরি হয়ে যায়, দুইটার মধ্যে কানেকশন হয়ে যায়, তখন দেখা যাচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে মল আসতেছে। ক্লিয়ার? এইটাকে বলা হচ্ছে ফিস্টুলা, মানে দুইটা জায়গা তার মধ্যে ফাঁপা একটা সংযোগ আছে, এটাকে বলা ফিস্টুলা। তো এরকম অনেক রোগী আসে, আঘাত পেয়ে ফিস্টুলা হতে পারে, কিংবা অনেক প্রেশার দেয় যারা, বিশেষ করে যাদের কনস্টিপেশন আছে। কনস্টিপেশন মানে হচ্ছে শাকসবজি যারা কম খায়, পেঁপে বা এই টাইপের সবজিগুলো যারা কম খায়, তাদের কনস্টিপেশন বা মল হার্ড হয়ে যায়, স্টুল হার্ড হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে ফিস্টুলা হতে পারে। তাহলে ফিস্টুলা মানে কি? একটা ফাঁপা নালী, রাইট? তার মানে ফিস্টুলার স্টেম মানে কি? ফাঁপা কাণ্ড যাদের। ফাঁপা কাণ্ডের উদাহরণ বলেন তো সুই ভাই, কোনগুলা? ঘাস, ঘাস আমরা চিবাইতে আমাদের মজা লাগে। ধান, ধান গাছের ভেতরে ফাঁপা না? গম, গম গাছের ভেতরে ফাঁপা না? এই জন্য আমরা এগুলো চিবাই। খড় চিবাই না আমরা বসে থাকলে? ঘাস টেনে চিবাই না আমরা বসে থাকলে? তো এগুলো কি? ফাঁপা কাণ্ড, রাইট? ফাঁপা, নরম। তাহলে এগুলোকে আমরা ফিস্টুলার স্টেম বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমি উদাহরণ কিন্তু বলে ফেলছি, শেষ। দুই নাম্বার হচ্ছে রাইজোম। রাইজোম অনেকবার পড়ছো। রাইজোম কি জিনিস বলি? এই যে গাছ, এগুলো হচ্ছে রাইজোম। দেখো, এটা ভূমির সাথে আনুভূমিক থাকতেছে। ভূমির সাথে কি থাকতেছে? আনুভূমিক থাকতেছে। এটা কিন্তু কাণ্ড, একটু ভালো করে দেখো, এগুলো হচ্ছে কাণ্ড। তাহলে এই কাণ্ডটা দেখো ভূমির সাথে আনুভূমিক হয়ে থাকতেছে, তাহলে এগুলো হচ্ছে রাইজোমের উদাহরণ। তো রাইজোম এক ধরনের রূপান্তরিত কাণ্ড। ক্লিয়ার? শেষ। তাহলে রাইজোমের উদাহরণ কি হতে পারে সুবি ভাই? এগুলো জানতো আদা এবং হলুদের মতো মনে হচ্ছে না? তাহলে আদা, হলুদ এগুলো কিসের উদাহরণ? রাইজোমের উদাহরণ। শেষ। 3 নাম্বার হচ্ছে টিউবার। হোয়াট ইজ টিউবার? স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে আমার হাত, এই যে দেখো এখানে একটা উঁচু হয়ে আছে না, এটার নাম কিন্তু টিউবারকল। মানে কি? টিউবারকল মানে হচ্ছে ছোট টিউবার। টিউবার মানে কি? তাহলে সোজা ছিল, এই জায়গাটা সমতল ছিল, হঠাৎ করে এই জায়গাটা উঁচু হয়ে গেছে, টিউমারের মতো হয়ে গেছে, রাইট? দেখো, টিউমার কিন্তু অস্বাভাবিক, বা টিউবার কিন্তু অস্বাভাবিক না। টিউবার কাছাকাছি, দুইটাই জাস্ট একটু স্ফীত অংশ, উদ্গত অংশ। সোজা ছিল, এই জায়গায় একটু উঠে আসে, তাহলে এটা হচ্ছে কি? টিউবার। তাহলে টিউবারের উদাহরণ কি কি হতে পারে? এনি আইডিয়া? টিউবারের উদাহরণ কি হতে পারে সুই ভাই? এটা একটা গাছ, ছোট গাছ, দেখো কিসের উদাহরণ? এটা আলু। তাহলে টিউবারের উদাহরণ হচ্ছে আলু। দেখো আলুগুলা দেখো এখান থেকে চলে আসছে। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবা, এটা আসলে কাণ্ড না, এটা হচ্ছে মূল থেকে আসে। আলুটা মূল থেকে আসে, ঠিক আছে? পড়তেছি কাণ্ড, বাট এখানে এটা জেনে রাখতে হবে যে এটা মূল থেকে আসে, কাণ্ড থেকে নয়। তাহলে আলুদের ক্ষেত্রে বলা হচ্ছে টিউবার। বাল্বের উদাহরণ কি? বাল্ব, এগুলো বাল্ব না সুই ভাই? বাল্ব কিনা? বাল্বের উদাহরণ কিনা? একটু পেঁয়াজ রসুনের কথা ভাবেন তো। পেঁয়াজ কিংবা হচ্ছে সেম জিনিস রসুন। পেঁয়াজ রসুন কিসের মতো? ভালো করে মনে রাখবা, এগুলো মুখস্থ করার দরকার নাই। পেঁয়াজ রসুন দেখতে ইলেকট্রিক বাল্ব যেগুলো আছে এগুলোর মতো, এই জন্য এগুলোকে বাল্ব বলা হয়। ক্লিয়ার? শেষ। আর একটা জিনিস জানতে হবে, রানার। মূল পড়াচ্ছি না কাণ্ড পড়াইতেছি এতক্ষণ ধরে? কাণ্ড পড়াইতেছি। আচ্ছা ঠিক আছে, রানার। রানার কোনগুলা? রানারের উদাহরণ কি? এভাবে মনে রাখবা, রানার বা যারা দৌড়ায় তার মানে তারা চোর ডাকাত, রাইট? দৌড়ে পালাচ্ছে। তাহলে চোর ডাকাতকে আমরা কোথায় নিয়ে যাবো? থানায় নিয়ে চলে আসবো। থানাতে হচ্ছে থানকুনি। রানারের উদাহরণ কি? থানকুনি। যারা রানার বা দৌড়ে পালায় তাদেরকে আমরা থানায় নিয়ে আসবো, থানকুনি। ওকে? রানারের উদাহরণ কি? থানকুনি। বাল্বের উদাহরণ কি? টিউবারের উদাহরণ কি?
আলু। প্রথম যেটা ছিল সেটার নাম কি ছিল? ফিস্টুলার বা ফাঁপা কাণ্ড, রাইট? ফাঁপা কাণ্ডের উদাহরণ কি? আচ্ছা, আরো সহজ করে বলি, ফাঁপা কাণ্ডের উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখবা। একটা হচ্ছে সাইপারেসি, লামিয়েসি, পোয়াসি। পোয়াসি মানে হচ্ছে ঘাস, ঘাসগুলো যদি কাণ্ডগুলো ফাঁপা, কামড়াইতে চিবাইতে মজা, তাহলে পোয়াসি হচ্ছে প্রধান উদাহরণ, দুর্বাঘাস। ওকে, ফিস্টুলার বা ফাঁপা কাণ্ডের উদাহরণ হচ্ছে পোয়াছি। এখন এখানে একটা মজার জিনিস আছে বইয়ের মধ্যে, দেখবা লেখা আছে সাইপারেসি এবং লামিয়াসি, দুইটা গোত্র আছে, তারাও হচ্ছে ফাঁপা কাণ্ড, বাট তাদের স্পেশাল ব্যাপারটা কি? সাইপারেসি আর এটা হচ্ছে লামিয়াসি, এটা হচ্ছে তো সাইপারেসি। এটা কিভাবে মনে রাখবা, এদের কাণ্ডটা কেমন? সাইপার কথাটা মনে হচ্ছে সাইবারের মতো, রাইট? সাইবার মানে কি? ইন্টারনেটের দুনিয়া, তাই না? তাহলে ইন্টারনেটের দুনিয়ায় তোমাকে বা তোমার ফেসবুক আইডি দিয়ে তুমি ক্লাস করতেছো, এইটাকে কয়জনে নজরে রাখতেছে? এক হচ্ছে তুমি নজরে রাখতেছো, দুই এই ইন্টারনেটের মালিক মার্ক জুকারবার্গ নজরে রাখতেছে তুমি কি করতেছো, তিন নাম্বারটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা নজর রাখতেছে তুমি কি করতেছো, রাইট? তাহলে তিনটা নজর এখানে আছে। তাহলে মনে রাখবা সাইপারেসি ফাঁপা কাণ্ড, বাট ফাঁপা কাণ্ডটার ভেতরটা এরকম ত্রিকোণাকার, ফাঁপাটা আছে ত্রিকোণাকার। তাহলে লামিয়েসি কত কোণাকার হবে? চার কোণাকার, ঠিক আছে? তো ফাঁপা কাণ্ডের উদাহরণটা খুব ভালো করে মনে রাখবা। এখান থেকে কোনটা আসে? বাল্ব আসে, টিউবার আসে, আর রাইজোম আসে। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ভুলেও যাওয়া যাবে না। বলো তোমাদের কি কি প্রশ্ন আছে, কমেন্টে বলো খুব দ্রুত। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, প্রশ্ন হবেই। এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, একটু সময় বেশি নেবে। আরিফ মাহমুদ বলেছ গুচ্ছমূলে কি ফাইবার জাতীয় কিছু থাকে? আরিফ মাহমুদ, তোমার প্রশ্ন হচ্ছে গুচ্ছমূলে ফাইবার জাতীয় কিছু থাকে কিনা। তো ফাইবার মানে হচ্ছে তন্তু। তোমরা তো জানো যে সেলুলোজ তন্তু, যে কোনো একটা উদ্ভিদের শরীরের যে কোনো একটা পার্ট তুমি নাও না কেন, সেটা হচ্ছে তন্তুময় বা সেলুলোজ নির্মিত, রাইট? তো কেন এটাকে ফাইব্রাস বলা হয়? কারণ ওই যে ধান গাছের মূলের যে সরু 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 ফাইবার বা সুতার মতো, ফাইবার মানে হচ্ছে তন্তু বা সুতা, এই জন্যই বলা হচ্ছে ফাইব্রাস। যেহেতু অনেকগুলো থাকে এই জন্য আমরা বাংলায় বলি গুচ্ছমূল। ক্লিয়ার? আলোকিত মানুষ, রাশেদুস সালেহিন রাফসান পরিচিত? ধরে ফেলছে। কোনো জেলার নাম আমি বলতে চাচ্ছি না, তোমরা মনে মনে ভেবে নাও কোন জেলার মানুষ আলোকে আলু বলে। কাণ্ড রোমযুক্ত হতে পারে কি না? একটা সরু যে গাছগুলো, ছোট ছোট যে গাছগুলো আছে কিংবা বড় গাছগুলোতে দেখবা কাণ্ডের মধ্যে চুলের মতো থাকে, এগুলোকে রোম বলা হয়। তো যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করো, এরপর আমি একবারে এটা পুরোটাই পড়াবো, পড়িয়ে আমি আজকে ক্লাস শেষ করবো। এখানে আমাদের কিছু ব্যাখ্যার বিষয় আছে, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? 3 মিনিটস। চলেন একটু পাপ বাড়াই।
করি আর এটা ক্যাপসুল ছিল নাই সিগারেটটা গান ধরো সিগারেট গান ধরো कहाँ से कहाँ है ঠিক বলছি না পড়াই না কান্ড পড়াইছি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিশেষ একটা হচ্ছে একটা বই ছিল ওটার নাম আমি ভুলে গেছি রানার রানার বলে আসসালামু আলাইকুম আমরা আবার ফিরে আসছি এই যে মুখস্থ করার জিনিসগুলো আসলে আমি নিজেও কিছুটা ভড়কে যাই কারণ আমি নিজে মুখস্থ করতে পারি নাই আমার সময়ে আর আমি নিজেও এই জন্য কাউরে মুখস্থ করতে বলি না যতটুকু মনে রাখা যায় মনে রাখতে হবে আমি যতটুকু পড়িয়ে দিয়েছি এই জায়গাগুলো থেকে পরীক্ষায় আসবে নিশ্চিত থাকো ওগুলো শুধু দাগায় রাখবা যেমন স্যাপ্রোফাইটিক কোনটা মৃতজীবী কোনটা মিথজীবী কোনটা পরাশ্রয়ী কোনটা এগুলো খুব কম আসবে পরাশ্রয়ীটা আসতে পারে যেহেতু অর্কিড লেখা আছে তো যাই হোক না কেন একজন প্রশ্ন করেছো ট্যাপটা দাও একজন প্রশ্ন করেছো যে আলুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে টিউবার কেন আমি মূল থেকে বলিনি পড়াচ্ছিলাম মূল আবার বললাম যে টিউবার বা আলু মূল থেকে তৈরি কাণ্ড পড়াচ্ছিলাম কাণ্ড রাইট স্টেম পড়াচ্ছিলাম তো আলু আসলে কাণ্ড থেকে আসে না আলু আসে মূল থেকে তো বইয়ের মধ্যে কিন্তু ওই লাইনটা বলা আছে এটা খুব ভালো করে মনে রাখবা এটি আসলে রূপান্তরিত মূল ক্লিয়ার নট কাণ্ড আলুর ক্ষেত্রে স্পেশালভাবে বা ওই আলু কি ছিল সুই ভাই টিউবার রাইট টিউবারটা স্পেশালভাবে মনে রাখবা তো যাই হোক বৈশিষ্ট্য আম গাছের কথাই ভাবো জাম গাছের কথা ভাবো আর কাঁঠাল গাছের কথা ভাবো সবগুলো সেম এরা হচ্ছে স্পোরোফাইট নট গেমিটোফাইট এরা হচ্ছে স্পোরোফাইট মানে এই উদ্ভিদগুলো স্পোর তৈরি করে ক্লিয়ার
স্পোর তৈরি করে, স্পোর ধারণ করে, এই জন্য এদেরকে স্পোরোফাইট বলা হয়। উন্নত উদ্ভিদ সব স্পোরোফাইট। আমি শুরুতেই বলেছি যে যাদের গর্ভাশয় থাকবে এবং গর্ভাশয়টা ফলে পরিণত হয়, তাহলে বীজটা ভেতরে থেকে যাচ্ছে, তার মানে আবৃত বীজ, রাইট? যাদের গর্ভাশয় থাকবে, গর্ভমুণ্ড থাকবে, গর্ভদণ্ড থাকবে, তাহলে গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড কিসের উদাহরণ? ফুলের উদাহরণ। তাহলে এরা হবে পুষ্পক, রাইট? যেহেতু আম গাছ, জাম গাছ বিশাল বড়, তাহলে এরা ভাস্কুলার হবে না সুই ভাই? মূল থেকে পানি নিয়ে পাতায় নিয়ে যাইতে হবে, কারণ পাতায় সালোক সংশ্লেষণ চলতেছে। পাতা থেকে খাদ্য নিয়ে আসতে হবে মূলে, কারণ মূলের কোষগুলোরও খাবার দরকার। মূলের কোষগুলো তো আর সালোক সংশ্লেষণ করতে পারে না, রাইট? কারণ এরা তো সবুজ নয়, এরা তো সূর্যের আলো পায় না, এরা তো মাটির নিচে থাকে। তাহলে এদের ভাস্কুলার টিস্যু থাকবে, মানে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমেরও 4টা থাকবে, ফ্লোয়েমেরও 4টা থাকবে। জাইলেম ফ্লোয়েম নিয়ে আরও একটা স্পেশাল কথা আছে, লাস্ট ক্লাসে আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছি, তোমরা সবাই কারেকশন করে ফেলেছো। জাভির সঙ্গী ফুটবল, রাইট? তো মানে জাইলেমে সঙ্গী কোষ থাকে না, আর হচ্ছে আরেকটা কি ছিল, সঙ্গী ফুটবল। তাহলে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, এটা আগের দিনের। বাট এখানে কিন্তু উল্টা। কেন আমি তোমাদের বলি, জাইলেম জল পরিবহন করে, এই কোষগুলা মাটির নিচ থেকে উপরে, ঠিক আছে? তো জাইলেমে কি থাকে? ভেসেল থাকে। স্টুডেন্ট দেখো, ভেসেল মানে হচ্ছে কি, নল বা রক্তনালী বা নালী। তো জল পরিবহনের জন্য তো নালী লাগবে, রাখবে না? তাহলে জাইলামে কি থাকবে? ভেসেল থাকবে। আম গাছের কথা আমরা ভাবতেছি, আম গাছে জল লাগে পুরো গাছে, তাহলে ভেসেলকে থাকতেই হবে। ফ্লোয়েম দেখো, ফুটবল সঙ্গী, তাহলে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। স্টুডেন্ট তোমরা কিন্তু পড়বা, এই টাইপের একটা কোষ আছে, ছিদ্র 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 ছিদ্র, দুই প্রান্ত এরকম ছিদ্র ছিদ্র। যেহেতু ছিদ্র ছিদ্র বা চালুনির মতো দেখতে, চালুনিকে বলা হয় সিব। সিব মানে হচ্ছে চালুনি। আমরা মায়েরা যেটা দ্বারা আটা চালে না, এইটাকে বলে সিব। সিব মানে হচ্ছে চালুনি। তাহলে এই কোষটার নাম কি? চালুনি কোষ বা সিব কোষ, রাইট? তাহলে সিব কোষ থাকবে। যেহেতু আমরা বললাম যে জাইলেম ফ্লোয়েমের 4টায় থাকে এখানে, তার মানে কোনোটাই মিসিং নাই, মানে সঙ্গী কোষটাও মিসিং নাই। হোয়াট ইজ সঙ্গী কোষ? সঙ্গী কোষে যে এর পাশে থাকে, পাশে থাকে বলে এর নাম সঙ্গী কোষ, কম্পানিয়ন সেল। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে লোডিং আনলোডিং করা। কারণ দেখো, ফ্লোয়েম, ফ্লোয়েম, হচ্ছে ফুড, ফুড পরিবহন করা। ফুড মানে ওই যে পাতায় যে খাবারটা তৈরি হয়েছে ওইটা এখানে আসছে, এখান থেকে এখানে দিচ্ছে, চলে যাচ্ছে। তার মানে এখানে লোডিং করে দিচ্ছে, চলে যাচ্ছে। আবার যদি আনলোড করা লাগে, সে এখান থেকে নিয়ে নেয় খাবারটা, নিয়ে আনলোড করে দেয় এই কোষটাকে। বুঝলেন? তার নাম দেখে আমরা বুঝতেছি যে সিপ কোষ মানে কি? চালুনিযুক্ত কোষ। সঙ্গী কোষ মানে হচ্ছে সিপ কোষের পাশে যে থাকবে সে। সঙ্গী কোষের কাজ কি? আপনি মাথার মধ্যে কিছু নিয়ে যাচ্ছেন, সঙ্গী কোষ কী করো? আপনার মাথায় এটা তুলে দিবে কিংবা নামায় দিবে, লোড করা আনলোডিং করা। তাহলে খাদ্য লোডিং করা আনলোডিং করা তার কাজ। সব ভুলে যাও, শুধু এই লাইনটা মনে রাখবা। আম গাছ, জাম গাছে যেমন জাইলেম এবং ফ্লোয়েম থাকছে, মানে পরিবহন টিস্যু থাকছে, তাহলে তাদের 4টা করে থাকবে। জাইলেমের 4 ধরনের কোষ আছে, ফ্লোয়েমের 4 ধরনের কোষ আছে। সঙ্গী কোষ নিশ্চয় ফ্লোয়েমের 1 ধরনের কোষ, ভেসেল নিশ্চয় জাইলেমের আর 1 ধরনের কোষ থাকবে। এরা ক্লিয়ার? এরা থাকে। জাইলেমে ভেসেল থাকে, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। কাদের? যারা উন্নত। উন্নত মানে হচ্ছে আবৃতবীজী। তো যাই হোক, শেষ। এই যে দেখো, গর্ভাশয় থাকবে বলেছিলাম আমরা, কারণ বীজটাকে তো ঢেকে রাখতে হবে, এটা ফল হয়ে যায়, রাইট? তাহলে এটা যদি থাকে তাহলে নিশ্চয়ই গর্ভমুণ্ড থাকবে। এই যে এটা মুন্ডটা, এটা হচ্ছে স্টাইল। স্টাইল মানে হচ্ছে দণ্ড। স্টাইল বা গর্ভদণ্ড থাকে। গর্ভমুণ্ড, স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে ছিদ্রযুক্ত, এগুলোতে ছিদ্রযুক্ত থাকে। এগুলোতেই তো হচ্ছে স্পার্মটা আসে ডিম্বাণুর কাছে, রাইট? তাহলে গর্ভাশয় থাকে, গর্ভদণ্ড বা স্টাইল থাকে, এবং গর্ভমুণ্ড বা স্টিগমা থাকে। সবগুলোকে বলা হয় গর্ভকেশর। তাহলে এখন বলেন তো সুবি ভাই, যারা ফুল তাদের নিশ্চয়ই এরকম পাপড়ির মতো থাকবে। ফুল যারা, তাহলে তাদের এটাও থাকবে। এটা মানে কি? গর্ভকেশর। তাহলে পুষ্পক বা ফুল উদ্ভিদে গর্ভকেশর থাকবে কি না? থাকবে। শেষ। এবার আমরা চলে আসি গর্ভাশয়। এটা ওপেন না ক্লোজড সুবি ভাই?
বেসিক সেন্স থেকে আমরা বলতে পারি যেটা ক্লোজ, এই জন্যই তো বীজটার আবৃত অবস্থা থাকছে। ওপেন যদি হতো এরকম, তাহলে বীজটা উন্মুক্ত অবস্থা থাকতো, এটা নগ্ন বীজি হয়ে যেত, তাই না? আমরা তো বলছি আবৃত বীজি, তাহলে গর্ভাশয়টা কি থাকবে? ক্লোজ বা বন্ধ থাকবে, বদ্ধ থাকবে। ক্লিয়ার? শেষ। এবার চলে আসি আমরা বীজ। বীজ এই যে ভেতরে, তাহলে গর্ভাশয়ের ভেতরে বীজ উৎপন্ন হয়, গর্ভাশয়টি কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। তাহলে এইটাই তোমাদের বইতে বলা আছে, তোমরা একটু দেখে নিবা। এরপর হচ্ছে শুক্রাণু। সফি ভাই, যেহেতু আমরা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে এই যে সুন্দর পাপড়ির রঙগুলো সুন্দর লাল নীল, তাহলে পোকামাকড় পাখি প্রজাপতি খুব সহজে আসতে পারতেছে। 1 2 নম্বর হচ্ছে যেহেতু উন্নত উদ্ভিদ, তাহলে এগুলোতে নিশ্চয়ই মধু টধু আছে, নেকটার বা মধু আছে, সুগন্ধযুক্ত মধু, তাহলে মৌমাছিও আসবে। তাহলে মৌমাছি এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, বা এখানে একটু নাড়াচাড়া করবে, তাহলে আশেপাশে যদি শুক্রাণুগুলো থাকে এই পাশে এসে পড়বে, ঠিক কিনা? তাহলে এখন দেখেন তো শুক্রাণুর কি এখানে যাওয়ার জন্য পাখা লাগলো, ফ্লাজেলা লাগলো? লাগলো না। তাহলে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণুতে কি ফ্লাজেলা থাকবে, পা থাকবে? থাকবে না। তাহলে এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলাবিহীন। ক্লিয়ার? ফ্লাজেলা থাকা মানে কি? পা আছে, পা মানে কি? সাঁতরানো মানে কি? নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। নিজেকে নিতে হবে মানে কি? তার মানে এই যে রঙিন ফুল নাই, মধু নাই, কিছু নাই, তার মানে এর কি উদ্ভিদ ছিল? ওরা অনুন্নত উদ্ভিদ। তাহলে অনুন্নত উদ্ভিদে কি থাকে? শুক্রাণুতে ফ্লাজেলা থাকে। কি মজার না জিনিসগুলা! এই যে আমরা কিছুক্ষণ আগে মুখস্থ করতেছিলাম, আমি পড়াতেও বোরিং হয়ে গেছি, তোমরা শুনতে বোরিং হয়ে গেছো। এইটা হচ্ছে মজা। কোথায় পতিত হয়? এই যে এখানে গর্ভমুণ্ডে পতিত হয়। দ্বিনিষেক সম্পর্কে তো আমি তোমাদের পড়ালাম। দ্বিনিষেক কি হয়? 3 3 2টা কোষ, একটা শুক্রাণু এসে এটার সাথে মিলিত হয়, আর একটা শুক্রাণু এসে এখানে মিলিত হয়, ঠিক কিনা? এই যে এখানে যেটা হইলো সেটা হচ্ছে 2n হলো, তাহলে একটা নিষেক এখানে হয়ে গেল। নিষেক মানে কি? মিলন, 2টা কোষের মিলন। তাহলে এই যে আরেকটা শুক্রাণু এখানে মিলিত হলো, তার মানে এখানে একটা মিলিত হলো, তাহলে 1 1 2, 2টা নিষেক ঘটলো। তাহলে উন্নত উদ্ভিদে বা আবৃতবীজিতে 2টা নিষেক হয়, দ্বিনিষেক। ক্লিয়ার? শেষ। তো এই যে দেখো, এইটাই তো পরবর্তীতে খাবার দেয় কাকে? এই যে এই যদি ভ্রূণে পরিণত হয়, এই যদি এখন একটা নতুন গাছ উৎপন্ন করে, এরা দিবে। তাহলে এদের নাম হচ্ছে অ্যান্ডোস্পার্ম বা শস্য। তাহলে শস্য কয় দশা, কি অবস্থা? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। তাহলে 3টা মিলে কি হলো? ট্রিপ্লয়েড। তাহলে অ্যান্ডোস্পার্ম বা শস্য ট্রিপ্লয়েড দশা প্রাপ্ত হয়। ক্লিয়ার? এটা আমি আজকে ক্লাসে শুরুতেই পড়িয়েছি। হোয়াট ইজ আর্কিগোনিয়া? প্রিয় স্টুডেন্ট, আর্কিগোনিয়া এমন একটা জিনিস, দেখো আর্কি মানে কি? আর্কিওলজির কথা মনে পড়তেছে, মানে প্রাচীন, রাইট? বা এটা আরেকটা মিনিং হচ্ছে চিফ। গনিয়া মানে হচ্ছে প্রজাতি, চিফ প্রজাতি। চিফ কারা সুই ভাই? কারা প্রধান? মায়েরা, তাই না? যে কোনো সন্তান জন্মদান প্রজননের জন্য মায়েরা হচ্ছে প্রধান উপাদান। পুরুষ না হলেও পৃথিবীতে সন্তান টন্ডন জন্ম দেওয়া সম্ভব। কিভাবে, এগুলোর কথা আমরা এখন না বলি, কারণ আমরা মানব জীবনের ধারাবাহিকতা পড়েছি। মায়ের গর্ভ লাগবে বা মাকে লাগবে, রাইট? তো আর্কিগোনিয়াম হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। তো আমরা অলরেডি গর্ভাশয় পাইছি, তাহলে আমাদের আর্কিগোনিয়ামের আর দরকার আছে? আলাদা কোনো জায়গা আছে? দরকার আছে? তোমরা যখন প্রোথেলাস পড়ছো, ফার্নের প্রোথেলাস, এই যে লাভ আকৃতির, এই যে এখানে পড়ছিল না, এখানে আর্কিগোনিয়াম থাকে এরকম এরকম, আর এই যে এখানে কি হয়? এখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, অ্যানথেরেডিয়াম, আর্কিগোনিয়াম। তাহলে এটা হচ্ছে অনুন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়াম। আর এদের তো অলরেডি গর্ভাশয় আছে, তাহলে এদের আর আর্কিগোনিয়ামের দরকার আছে? গর্ভাশয়ে তো ডিম্বাণু আছে, আর্কিগোনিয়ামের ডিম্বাণু দরকার নেই, তাহলে এদের আর্কিগোনিয়াম থাকবে না। জাইলাম ফ্লোয়েম নিয়ে আমি তো কিছুক্ষণ আগেই বললাম। শেষ। উন্নত উদ্ভিদ, আম গাছের কথা বলেছি, একইভাবে হচ্ছে ধান গাছও উন্নত উদ্ভিদ, রাইট? আবৃতবীজী উদ্ভিদ। ধানটা কি ঢাকা থাকে না সুই ভাই? উপরে একটা আবরণ থাকে। বা ধানটাই কিন্তু একটা ফল, ধানটাই হচ্ছে ফল। যে ফলের কথা আমরা চিন্তা করি, ধানটাই হচ্ছে ফল। ওইটার ভেতরে থাকে হচ্ছে ভ্রূণটা, ওখান থেকে গাছ হয়, রাইট? তো যাই হোক না কেন, ওটা আমরা ভুলে যাব এখন। দেখো তাহলে আবৃতবীজী ধান গাছও, আবৃতবীজী হচ্ছে আম গাছও। তাহলে আম গাছের বীজগুলা কটা? 2টা করে। দ্বিবীজ। ধান গাছ কত? 1 বীজ। তার মানে
আবৃতবীজীরা একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে, এটাও শেষ। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? একটু কমেন্টে বলো তো। ভাইয়া পাতা স্কিপ করে তো গর্ভদণ্ড, গর্ভাশয় এগুলো পড়াচ্ছে, যেগুলো কোথায় কি? আমি কিন্তু পাতা স্কিপ করি নাই, পাতা স্কিপ করি নাই। ব্যাখ্যা করার জন্য আবৃতবীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্য আছে, এখানে এই টপিকটা আছে, আমি ওখান থেকে আলোচনা করতেছি। আমি কিন্তু পাতা স্কিপ করি নাই। তাহলে যদি না জানো সরাসরি আমাকে প্রশ্ন করো, নিজেরা নিজেদের মধ্যে কথা বলে অন্যদের বিরক্ত করিও না। কমেন্ট বক্সে গিয়ে আমি কোনো কমেন্টে খুঁজে পাইতেছি না। আফসোস, আফসোস, বড়ই আফসোসের বিষয়, তাই না? শেষ লাস্ট কথা, সেটা হলো এই উদ্ভিদটা গ্যামিট তৈরি করে। এই যে গ্যামিট এখানে তৈরি হচ্ছে, একটা উদ্ভিদের পুরো জীবনচক্রে, আম গাছের পুরো জীবনচক্রের কথা চিন্তা করো। একটা আম গাছ বড় হচ্ছে, এরপর গ্যামিট তৈরি করে মিলন হয়ে আবার আম গাছ তৈরি হচ্ছে। তো এই যে জীবনচক্রটা আছে, জীবনচক্রে গ্যামিট তৈরির অবস্থাটা খুব অল্প একটু সময়। এই জন্য আমরা বলতে পারি যে গ্যামিটোফাইটিক যে দশাটা আছে এটি খুবই অল্প, খুবই সংক্ষিপ্ত। এই জন্য তো এরা স্পোরোফাইট, রাইট? তো এটাই বলা আছে। তাহলে গ্যামিটোফাইটিক দশাটা অল্প, স্পোরোফাইটিক দশাটা বড়। তাহলে আমরা বলতে পারি না এটার নাম হচ্ছে হেটারোমরফিক জনুক্রম। কিছু বুঝলেন? এখান থেকে এই পর্যন্ত যদি গ্যামিটোফাইটিক দশা হয়, তাহলে এই পুরোটাই হচ্ছে কি স্পোরোফাইটিক দশা, রাইট? তাহলে এটা বড়, এটা ছোট। তাহলে দেখেন ভিন্ন, এ ছোট এ বড়, ভিন্ন যেহেতু তাহলে আমরা হেটারো বলবো। তাহলে এটা হচ্ছে হেটারোমরফিক জনুক্রম। ক্লিয়ার? তাহলে এই জন্য বলা হয় এদের জনুক্রম আছে, এটা স্পষ্ট, উন্নত উদ্ভিদ, হেটারোমরফিক জনুক্রম। ক্লিয়ার? তাহলে গ্যামিটোফাইটিক দশাটা খুবই অল্প, এদের জনুক্রম স্পষ্ট। এই যে গ্যামিটোফাইটিক দশাটা অস্পষ্ট, মানে অল্প। তো যাই হোক না কেন, আজকের আমি যে টপিকগুলো তোমাদের পড়াতে চেয়েছিলাম এগুলো পড়াতে পেরেছি। এখান থেকে আমি তোমাদের প্রশ্ন করব আগামীকালকে। তোমাদের মনে যা যা প্রশ্ন আছে দ্রুত প্রশ্ন করো, তারপর আমরা ক্লাস থেকে চলে যাব। আয়দা হাসান বলেছ অসম আকৃতির জনুক্রম। তোমরা তো জানোই যে গ্যামিট তৈরি হওয়া বা গ্যামিটের যে দশাটা আছে, মানে যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার যে অবস্থাটা ওইটা, আর পুরো গাছটা শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, হওয়ার পর যে গাছটা তৈরি হচ্ছে ধীরে ধীরে গ্যামিট তৈরির পূর্ব পর্যন্ত, মানে শুক্রাণু তৈরির পূর্ব পর্যন্ত দশা হলো এটা। এটা হচ্ছে স্পোরোফাইটিক দশা, এটা হচ্ছে গ্যামিটোফাইটিক দশা। তো যাই হোক না কেন, একটু ভালো করে খেয়াল করো যে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা স্পোরোফাইটিক, এটা গ্যামিটোফাইটিক। তো এইটাই বলা হয়েছে যে সুস্পষ্ট জনুক্রম। এটা তো ক্রম একটা জনুক্রম। যদি এখনও না বুঝে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো আছে, ওগুলোতে দেখো। বিশেষ করে হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এখানে স্পষ্ট করে বলা আছে। টেরিডোফাইটার লাস্ট ক্লাসে।
আর একটা কথা হচ্ছে অসম আকৃতির যৌনক্রম। এটা একটা যৌনক্রম, দেখো গেমিটোফাইটিকটা এতটুকু, স্পোরোফাইটিকটা বড়, তাহলে সমান হলো কোথায়? এটা বড়, এই জায়গাটা ছোট, এটাই হচ্ছে অসম আকৃতির যৌনক্রম। আগামীকালকে কি প্রশ্ন হবে? আগামীকালকে প্রশ্ন নিয়ে কিন্তু আমি গ্রুপে পোস্ট দিয়েছিলাম। 2 নম্বর হচ্ছে জিকে এবং ইংলিশ নিয়ে কনফিউজড হওয়ার একটা বিষয় আছে, যেদিন করে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়, এই সময় গিয়ে আমাদের একটু সমস্যা হয়ে যায় জিকে এবং ইংলিশ নিয়ে। তাছাড়া তো হওয়ার কথা না। যেমন আজকে কি হলো, খেলাধুলা, তাহলে পরের দিনে কি হবে, ইংলিশ থেকে। লাস্ট ইংলিশ কি ছিল, গ্রুপ ভার্ব ছিল, তাহলে গ্রুপ ভার্বসের পরে যে ইংলিশ পার্টটা আছে ওখান থেকে প্রশ্ন হবে পরের দিনে। তারপরের দিনে কি হবে, খেলাধুলার পর জিকে আছে, এখান থেকে প্রশ্ন হবে। তোমরা কনফিউজড হয়ে যাও কেন? রেগুলার পরীক্ষা দিবা, লাস্ট ডেতে কী কী পরীক্ষা দিছিলা, আমি তো সিলেবাস দিয়ে দিয়েছিলাম গ্রুপের মধ্যে। তো তোমরা ওই পোস্টগুলো ডাউনলোড করে রাখলেই তো তোমাদের প্রবলেম হয়ে যাওয়ার কথা না। তো যাই হোক, ট্রান্সফিউশন টিস্যু কি? ট্রান্সফিউশন মানে হচ্ছে ট্রান্সফার করা কোনো একটা তরলকে এক জায়গা থেকে আরেক জায়গায়, বা একটা খাবারকে ট্রান্সফার করা। তাহলে ওই যে সংবহন টিস্যু বা পরিবহন টিস্যু, এগুলোই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। কোনগুলা? জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে বা খাবার পরিবহন করে। এগুলোই হচ্ছে সংবহন টিস্যু, এগুলোই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। কামরুন নাহার আনিকা বলেছ, শুক্রাণু সর্বত্র নিশ্চল হলে গর্ভমুণ্ডে যায় কিভাবে? এখানেই তো শুক্রধানী থাকতে পারে, এই জায়গাতেই বাতাসের সাথে দোলা লাগে, তাহলে এখান থেকে উড়ে গিয়ে কিছু ধুলার মতো শুক্রাণু এখানে পড়তেই পারে। শুক্রাণু যখন এখানে পড়ে, তোমরা একটু ওই উদ্ভিদের প্রজনন আছে ওই চ্যাপ্টারটা গেলেই তোমরা বুঝতে পারবা, তোমরা যদি আগে পড়ো বুঝতে পারবা। এরপর শুক্রাণুটা কিভাবে এখানে যায় ওটা এমনিতেই বোঝা যায়, ঠিক আছে? ওখানে আমি নিজেও বলবো, না হলে তোমরা নিজেরা পড়ে নিও আগে। আবৃতবীজি ও নগ্নবীজি দুইটাতেই কি হেটারো যৌনক্রম নাকি জানতে চেয়েছিলাম। নগ্নবীজির ক্ষেত্রে কিন্তু যৌনক্রম নিয়ে কোনো কথা বলেনি, তো যৌনক্রম নিয়ে যেহেতু কথা বলেনি জানার দরকার নাই। এখন আমি তো তারপরে অতিরিক্ত কথা বলি, তো আমি এটা পোস্ট করে বলে দেবো এখন তাদের যৌনক্রম কেমন, আমি একটু দেখবো, দেখে জানাই দেবো। তবে এর ক্ষেত্রে যে অসম আকৃতির এবং স্পষ্ট যৌনক্রম আছে এটা শুধু জেনে রাখবা। ওকে, ঠিক আছে। তোমরা কোনো আসলে কাজের কমেন্ট করছো না, যাই হোক না কেন, আগামীকালকেও ক্লাস আছে। আগামীকাল ক্লাস আছে না সফি ভাই? আগামীকালকে ক্লাস আছে। সেম ক্লাস টাইমটা একটু কমিয়ে দিয়েছি এই জন্য, কারণ কন্টিনিউয়াস ক্লাস আছে, রেগুলার আমরা পড়বো, চিন্তার একদম কিছু নেই। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড থেকে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।